11 মার্চ মঙ্গলবার 2025। আর 10টা দিনের মতোই জাফর এক্সপ্রেসে বাড়ি ফিরছিল মেহবুব হুসাইন। হঠাৎই বোমা বিস্ফোরণে প্রচণ্ড শব্দে থেমে যায় ট্রেনটি। চারপাশ থেকে অসংখ্য বুলেট এসে আঘাত করে ট্রেনের গায়ে। 9 কোচের জাফর এক্সপ্রেস আটকা পড়ে মধ্য পাকিস্তানের বোলান পাশের এক জনমানবহীন এলাকায়, যেখানে ইন্টারনেট তো দূরের কথা, মোবাইলের নেটওয়ার্ক অবধি নেই। আটকা পড়েছে ট্রেনে থাকা প্রায় 440 জন মানুষ। কোনো সিনেমা থেকে তুলে আনা গল্প বলছি না। 11 মার্চ পাকিস্তানের পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেসের সাথে ঘটে গেছে এমন শ্বাসরুদ্ধকর হাইজ্যাকের ঘটনা। এটি খালি চোখে বালুচ স্বাধীনতাকামীদের একটা হামলা মনে হলেও বাস্তবে কি তাই? পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই হামলার জন্য দায় দিচ্ছে ভারত এবং আফগানিস্তানকে। পাকিস্তান দেশ যে কোনো হামলার জন্য ভারতকে দায় দেবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আফগানিস্তানকে দায় দিচ্ছে। বিষয়টা শুনে আপনি অবাক হচ্ছেন না? শুনে অবাক হওয়ারই কথা, কারণ যে দুইটা দেশকে পুরো পৃথিবী দুই ভাই হিসেবে জানতো, তারা এখন একজন আরেকজনের বিপক্ষে বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে। আপনাকে এটাও মনে রাখতে হবে, গত বছর পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটি দুটি নয়, প্রায় 400টি সংঘাত হয়েছে। ইতিহাস বলে, যখন পুরো বিশ্ব একঘরে দিয়েছিল আফগানিস্তানকে, তখন আশ্রয় দিয়েছিল পাকিস্তান। একই ধর্ম, একই নীতিতে চলা দুটি দেশকে যখন পুরো পৃথিবী দুই ভাইয়ের নজরে দেখত, তখন কিভাবে পরম বন্ধুত্ব বদলে গেল শত্রুতায়। এই শত্রুতায় কি সংঘাত আরো বাড়বে, নাকি সমঝোতায় আসতে পারে দুই পক্ষ? কেনই বা শুরু হলো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার এই দ্বন্দ্ব? আজকে আমি আপনাদের জানাবো এর পিছনের পুরো নীল নকশা। আপনারা অনেকেই হয়তো জানেন, আফগানিস্তানকে যুগের পর যুগ বিভিন্ন দেশ শাসন করার চেষ্টা করেছে, কিন্তু এই জাতিটাকে কেউ শাসন করতে পারেনি। এরই ধারাবাহিকতায় 1990 সালের শুরুতে আফগানিস্তানে ইউএসএসআরকে হঠাতে আমেরিকা পাকিস্তানকে ফান্ডিং দেওয়ার মাধ্যমে তৈরি করে তালিবান। এ সময় সিআইএ এবং পাকিস্তানি আইএসআই একসাথে মুজাহিদদের ট্রেনিং, অস্ত্র ও টাকা সরবরাহ করত। তালিবান যোদ্ধা দিয়ে তখন ইউএসএসআর এবং ভারতের কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করত যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল, সেই হামলার কথা কি আপনাদের মনে আছে? যে হামলার দায়ভার আমেরিকা সম্পূর্ণভাবে লাদেনকে দিয়েছিল। এজন্য আমেরিকা লাদেনকে ধরার সূত্র ধরে আফগানিস্তানে হামলা করে বসে এবং আফগানিস্তানে বিভিন্ন অবৈধ সামরিক ঘাঁটি তৈরি করে। আফগানিস্তানে যখন আমেরিকা হামলা করে বসে, স্বাভাবিকভাবেই সেখানে অনেক মানুষ বাস্তুহারা হয়, তাদের ঘরবাড়ি ভেঙে যায়। তখন এই সকল শরণার্থীদের কিন্তু আশ্রয় দিয়েছিল পাকিস্তান। তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর সহ আরো অনেকেই পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছে। পাকিস্তান তাই তালেবানদের কাছে নিজেদের একটি অংশের মতোই। তবে 20 বছর আমেরিকার সাথে টানা যুদ্ধে আফগান তালেবানের সাথে পাকিস্তানের সরকারের সম্পর্কের উত্থান পতন হয়ে আসছিল বারবার। আফগানিস্তানের যে তালেবান, সেটার কথা তো আপনারা অনেকেই শুনেছেন, এবং আমরা তালেবান বলতে মূলত এই দলটাকে বুঝি। কিন্তু আরও একটা তালেবান আছে, সেটা হচ্ছে পাকিস্তানি তালেবান। শরণার্থী শিবির থেকে এই যে পাকিস্তানি তালেবান, এইটা শুরু। আমি যে একটু আগে বললাম যে বিভিন্ন বাস্তুহারাদের পাকিস্তান তাদের আশ্রয় দিয়েছিল, মূলত ওই সকল ক্যাম্প থেকে বা ওই সকল শরণার্থীদের যে একটা জায়গা ছিল, সেইখান থেকে এই পাকিস্তান তালেবানটা উঠে আসছে। 2001 সালে আমেরিকার আক্রমণ থেকে জীবন বাঁচাতে আফগানিস্তানের কিছু সংখ্যক মানুষ দেশটি থেকে পালিয়ে আশ্রয় নেয় পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে। এই সীমান্তে শুরু হয় নানান জাতির একত্রে বসবাস, তবে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল পশতুন জাতি। পাকিস্তান সরকারের চরম অবহেলায় থাকা ছোট ছোট জাতিগুলো নিজেদের অধিকার সংরক্ষণের জন্য 2007 সালে গঠন করে তেহরিকে তালিবান পাকিস্তান, সংক্ষেপে যাদেরকে আমরা টিটিপি বলে জানি। পরবর্তীতে এই দলটাই পাকিস্তানি তালিবান নামে পরিচিত হয়। প্রশ্ন হলো, এত নাম থাকতে তালিবান কেন নাম? ওই যে আমি বললাম যে এই যে শরণার্থী ক্যাম্প বা এই শরণার্থীরা যেখান থেকে এই দলটা গঠিত হয়েছে, এরা পাকিস্তানে বসবাস করলেও এদের একটা ধারণা ছিল, বা এদের ধারণা এখনো আছে, যে এরা আফগানিস্তান বংশোদ্ভূত বা আফগানিস্তান থেকে আসছে, ওদের রক্তে আফগানিস্তানি রক্ত। এই জন্য আফগানিস্তানের তালিবানের যে নামকরণ, সেইখান থেকে তারা নামটা রাখছে পাকিস্তানি তালিবান। বেশ কিছু শক্তিশালী নেতার উত্থান হয় এই সংগঠনে, তবে তাদের অনেককে আমেরিকা ড্রোন হামলার মাধ্যমে হত্যা করে। বর্তমানে এই দলটির প্রধান নূর ওয়ালি মেহসুদ। টিটিপির বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় 60,000-এরও বেশি সৈন্য
সৈন্য রয়েছে বলে ধারণা করা হয়। প্রশ্ন আসে, টিটিপির সাথে পাকিস্তানের আসলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা তখন বাদে যখন পশতুন জাতি গরিষ্ঠ দল তেহরিকে তালেবান আন্তর্জাতিক ডুরান্ড লাইনকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং সেই লাইনে যে পশতুন জাতিকে বিভক্ত করেছে তা আবার একত্রিত করে একটি আলাদা রাষ্ট্র গঠনের চেষ্টা করে। তারা ঘোষণা করে উত্তর পাকিস্তানে তারা নিজেদের স্বাধীন ভূমি চায়, এই অংশকে তারা পাকিস্তানের অংশ বলে মনেই করে না। এমনকি তারা এরই মধ্যে নিজস্ব সরকার ও বিভিন্ন মন্ত্রণালয় তৈরি করে উত্তর পাকিস্তানের অংশবিশেষ নিয়ন্ত্রণের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। যে ডুরান্ড লাইন নিয়ে এত মারামারি, সেই ডুরান্ড লাইনটা আসলে কি? আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার যে বর্ডার রয়েছে, সহজ কথায় এই বর্ডারটাকে যে লাইন দ্বারা বিভক্ত করা হয়েছে সেই লাইনটাকে বলা হচ্ছে ডুরান্ড লাইন। এটি প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ। 1893 সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফগানিস্তানের তৎকালীন শাসক আব্দুর রহমান খানের সঙ্গে এক চুক্তি সই করে। ওই চুক্তিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বর্তমান বিভক্ত রেখা নির্ধারণ করা হয়, যার নাম ডুরান্ড লাইন। কিন্তু ওই চুক্তির কোনো সময়সীমা ছিল না, তাই এই লাইনটি এখন পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার স্থায়ী সীমান্ত হিসেবে স্বীকৃতি পায়নি। কিন্তু পাকিস্তান এই সীমানাকে স্থায়ী করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। ঠিকই কাঁটাতারে বেড়া দিয়ে এই লাইনকে আন্তর্জাতিক সীমান্ত বানানোর চেষ্টা করছে। অন্যদিকে আফগানিস্তান সেটা কোনো কিছুতেই মেনে নিচ্ছে না। কারণটা খুবই সহজ। পাকিস্তানের বর্তমান প্রদেশ কটি জানেন? পাকিস্তানের বর্তমানে 4টি প্রদেশ রয়েছে। এই 4টি প্রদেশের 2টি পেয়েছে ডুরান্ড লাইনের সৌজন্যে, অর্থাৎ পাকিস্তানের সিন্ধু এবং পাঞ্জাব প্রদেশ নিয়ে আফগানিস্তানের কোনো দাবি না থাকলেও বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশকে এখনও নিজেদের অংশ মনে করে আফগানিস্তান। আফগানিস্তানের স্বাধীনতায় পাকিস্তানের সাহায্য থাকলেও পাকিস্তানের স্বাধীনতার কাহিনী কিন্তু পুরাই উল্টা। 1947 সালে পাকিস্তান তার স্বাধীনতা লাভের সময় জাতিসংঘে একমাত্র বিরোধিতার সম্মুখীন হয় আফগানিস্তানের নিকট থেকে। ডুরান্ড লাইনকে সীমানা মেনে পাকিস্তান নামক রাষ্ট্রকে জাতিসংঘের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আফগানরা। বুঝতেই পারছেন, আফগানিস্তান সব সময় এই লাইনটাকে অস্বীকার করে গেছে, আর পাকিস্তান সব সময় এই লাইনটাকে স্বীকার করে তাদের সীমানা পাকাপোক্ত করার চেষ্টা করেছে। পাকিস্তান 2016 সাল থেকে এই সীমানাগুলোকে গুরুত্ব দিয়ে সেখানে বিভিন্ন ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে এবং যেগুলো অনানুষ্ঠানিক বিভিন্ন ধরনের যাতায়াতের পথ ছিল বা একটা দেশ থেকে অন্য দেশে যাওয়ার যে পথগুলো থাকে সেগুলোকে বন্ধ করে দিয়ে সর্বমোট 16টা যাতায়াতের পথ সেখানে রাখে এবং সেখানে বিভিন্ন ধরনের তল্লাশি চৌকি স্থাপন করে। যদিও বিশাল এই দুর্গম সীমান্তের পুরোটা জুড়ে বেড়া তৈরি করার কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে এই ডুরান্ড লাইনের এপার ওপারের মানুষের পারিবারিক বাণিজ্যিক সম্পর্ক বহুদিনের। এই সম্পর্কের ভাঙন ধরাতে চাওয়া চলছে উত্তেজনা। অন্যদিকে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে বহু বছর ধরেই সীমান্তবর্তী অঞ্চলের জনগণের অবহেলা, পর্যাপ্ত সুযোগ সুবিধা না দেয়া, দমীয় রাখার অভিযোগ তো আছেই। তাই প্রায় বেলুচিস্তান ও খাইবার পাখতুন এলাকায় ক্ষিপ্ত মানুষের কঠিন প্রতিবাদ, হামলা, সংঘর্ষের প্রতিবেদন উঠে আসে পত্রিকার ফ্রন্ট পেজে। 2021 সালে তালিবান যখন সম্পূর্ণভাবে আমেরিকার সামরিক ঘাঁটি থেকে, বা অন্য কথায় বলতে গেলে আমেরিকার যে পুতুল সরকার, সেই পুতুল সরকারের হাত থেকে মুক্তি পায়, তখন কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছিল পাকিস্তান। তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান আফগানিস্তানের এই বিজয়কে দীর্ঘদিনের দাসত্বের হাত থেকে মুক্তির সাথে তুলনা করেছিলেন। কিন্তু পাকিস্তান তখনও পর্যন্ত ভাবতে পারেনি আফগানিস্তান যে এই দাসত্ব থেকে মুক্ত হলো এটা তাদের জন্য বেমারান হয়ে যাবে। বিজয়ের পর থেকে তালেবান সশস্ত্র গোষ্ঠী থেকে পরিপূর্ণ সরকার হয়ে ওঠার চেষ্টা করছে, সাথে নির্ভরতা কমাতেও চেষ্টা করছে পাকিস্তানের উপর থেকে। এই নির্ভরতা কমাতে অন্য দেশের সাথে বাণিজ্যিক, কূটনৈতিক চুক্তিবদ্ধ হওয়ার পথ বেছে নিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান যেসব দেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ইন্ডিয়া। যার লবণ খেলাম তার সাথে গাদ্দারি পাকিস্তান বিষয়টাকে এমনভাবেই দেখছে। অন্যদিকে পাকিস্তানের যে তালেবান গোষ্ঠীটা আছে এরা কিন্তু আফগানিস্তানের তালেবান গোষ্ঠী তাদের বিজয় অর্জন করার পর অনেক সক্রিয় হয়ে উঠেছে। আমি ভিডিও শুরুতেই বলেছি তারা কিন্তু এই যে অঞ্চলটা বেলুচিস্তান, এইখান থেকে টোটাল যে অঞ্চলটা এটাকে সম্পূর্ণ আলাদা একটা রাষ্ট্র মনে করে বা তারা আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চায়। স্বাভাবিকভাবে তাদের দীর্ঘদিনের সহচর যখন বিজয় অর্জন করেছে এখন তারা খুবই সক্রিয় হবে। যার ফলাফল কি জানেন? 2021 সাল থেকে 2023 সালের মধ্যে প্রায় 73% আক্রমণ বেড়ে যায় তাদের। 789টা আক্রমণের রিপোর্ট রয়েছে টিটিপির বিরুদ্ধে। এই আক্রমণে প্রায় 1500 জন মারা যায়, যার বেশিরভাগই দেশের পুলিশ বা নিরাপত্তা রক্ষী। সীমান্তের সব
সবচেয়ে বেশি আক্রান্ত হয় খাইবার পাখতুন ও বেলুচিস্তান অঞ্চল। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি ওই এলাকার অঞ্চলে মানুষের যে ক্ষোভ, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত, তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিষ্পেষণ চালানো হয়, যার কারণে কিন্তু তাদের এই ক্ষোভ। এদিকে ইসলামাবাদ মনে করে টিটিপি বা পাকিস্তান তালিবান যে সংগঠনটা তাদের সেনাবাহিনীর উপরে হামলা করছে, এটাকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে হচ্ছে আফগানিস্তান। যে কারণে ইসলামাবাদ বারবার আফগানিস্তানকে বলতেছে যে তোমরা টিটিপিকে সাহায্য করো না। আফগানিস্তান তাদের এই কথার প্রেক্ষিতে বলতেছে যে দেখো ভাই, আমি এদেরকে সাহায্য করতেছি না, তোমাদের ইন্টারনাল ম্যাটার, তোমরা এটাকে ইন্টারনালি দেখো, এখানে আমার আসলে কিছু করার নেই। ছোট ছোট বহু আক্রমণ হলেও বড় সংঘর্ষ বাদে 2024 সালের 21 ডিসেম্বর পাকিস্তান সীমান্তের একটি চেকপোস্টে হামলা চালায় টিটিপি। এতে পাকিস্তানের 16 সেনা সদস্য নিহত হয়। প্রতিশোধ নিতে আর দ্বিধা করে না পাকিস্তান। 24 ডিসেম্বরে টিটিপির উপর প্রতিশোধের আক্রোশে পাকিস্তান হামলা করে বসে সরাসরি আফগানিস্তানের মাটিতে। পাকিস্তান সীমান্তবর্তী পক্তিকা প্রদেশের একটি পাহাড়ি এলাকায় বিমান হামলা চালায়। যদিও স্বাভাবিকভাবে পাকিস্তানের পরবর্তী দাবি করেছে যে তারা টিটিপিকে লক্ষ্য করে হামলা করেছে, কিন্তু আফগানিস্তানের অভিযোগ হচ্ছে তাদের এই হামলায় ওয়াজিরিস্তান শহরে প্রায় 46 জন মানুষ মারা গিয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। আফগানিস্তানকে আসলে বসে থাকবে, কারণ কিছুদিন আগেই তারা আমেরিকার মতো যে পরাশক্তি, সেই পরাশক্তি থেকে তারা বিজয় লাভ করেছে। স্বাভাবিকভাবে আফগানিস্তানও কিন্তু বলে দেয় যে ভাই, আমিও কিন্তু এর প্রতিশোধ নেব। এবং এই ঘটনার পর থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার যে সম্পর্ক, সেটা কিন্তু একদম খাদের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। পাকিস্তানের সরকার আফগানিস্তানের যে প্রধান খায়বাতুল্লাহ খানজাদাকে বারবার বলতেছে যে আফগানিস্তান যেন টিটিপিকে সাহায্য না করে, কারণ পাকিস্তান সরকারের দৃঢ় বিশ্বাস এই টিটিপিকে সম্পূর্ণভাবে সাহায্য করতেছে আফগানিস্তান, যেটা আমি আগেই বলছি। তাছাড়া এরা এত অস্ত্র গোলাবারুদ কোথায় পাবে? কিন্তু আফগানিস্তান আসলে কি করবে? যে সহযোগী 20 বছর ধরে তাদেরকে সাহায্য করেছে এই ধরনের যুদ্ধ বিধ্বস্তে, মানে আমেরিকার সাথে যে ক্লাসটা হয়েছিল তালিবানদের, তারা কি মুহূর্তের মধ্যেই সেই তালিবানের বিরুদ্ধে চলে যাবে? তাছাড়াও আফগানিস্তানে কিন্তু ছোট ছোট বিভিন্ন জাতি গোষ্ঠী আছে, মানে এই ধরনের সশস্ত্র সংগঠন, শুধু তালিবান কিন্তু না, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হামলা চালায়। সো আফগানিস্তান ভাবতেছে তারা যদি এখন তাদের সেই 20 বছরের বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের জন্য পাকিস্তানের পক্ষ হয়ে টিটিপির বিরুদ্ধে চলে যায়, তাহলে এই টিটিপি আফগানিস্তানের মধ্যকার যে ধরনের সশস্ত্র সংগঠন আছে তাদেরকে সাহায্য করতে পারে বা তাদের সাথে অ্যালাইন করে আফগানিস্তানে একটা ম্যাসাকার অবস্থা সৃষ্টি করতে পারে। বর্তমানে আফগানিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, সেটা কিন্তু ভালো না। এজন্য আফগানিস্তান চাইলেও আসলে টিটিপির বিরুদ্ধে সেইভাবে কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। মানে এখানে আফগানিস্তান টোটালি একটা মাইন্ডকে চেপে পড়ে গেছে। ও না পারতেছে পাকিস্তানের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে, আবার না পারতেছে টিটিপির সাথে ভালো একটা সম্পর্ক রাখতে বা সাহায্য করতে। এমতো অবস্থায় পাকিস্তান আসলে কি করবে? পাকিস্তানের বর্তমান অবস্থা আসলে কি? পাকিস্তান আসলে অনেকটা ব্যাকফুটে আছে। এর প্রধান 3টি কারণ। এক, গণতান্ত্রিকভাবে যে সরকারটা নির্বাচিত হয়েছিল ইমরান খান, সেই ইমরান খানকে সরানোর কারণে পাকিস্তানের ব্যাপক মানুষ কিন্তু সেনাবাহিনীর উপরে সম্পূর্ণভাবে খেপা। কারণ আমরা অনেকেই জানি পাকিস্তানের সরকারটা আসলে যে সরকারি হোক না কেন, সেখানে আসলে আলটিমেটলি সেনাবাহিনীর একটা ক্ষমতা থাকে বা সেনাবাহিনী সেখানে একটা তাদের যে কলকাঠি সেটা নাড়ায়। ইমরান খান সেনাবাহিনীর বিপক্ষে যাওয়ায় কিন্তু তার ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে। এজন্য সেনাবাহিনী যদি এই সশস্ত্র সংগঠনকে ট্যাকেল করতে না পারে, জনগণ কিন্তু সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নিতে পারে। 2 নম্বর হচ্ছে পাকিস্তানের 44% জায়গায় হচ্ছে বালুচিস্তানের মধ্যে, যেখানে এই ধরনের সশস্ত্র সংগঠন রয়েছে। শুধুমাত্র কিন্তু পাকিস্তানি তালেবান না, সেখানে বিএলএ, মাজিদ গ্রেডের মতো বিভিন্ন সশস্ত্র সংগঠন রয়েছে। পাকিস্তান যদি এটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারে, এই অংশটা যদি অস্থির হয়ে যায়, তাহলে আলটিমেটলি পুরো পাকিস্তান অস্থির হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় প্রায় $7 বিলিয়ন অস্ত্র রেখে যায়। এই যে হামলাগুলো হচ্ছে রিসেন্টলি, পাকিস্তান সেনাবাহিনী লক্ষ্য করছে এখানে যে ধরনের অস্ত্রগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আমেরিকান অস্ত্র, অর্থাৎ অনেক অত্যাধুনিক অস্ত্র, যেটা পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটা টেনশনের কারণ। এমতো অবস্থায় কি করলে আসলে থামানো যাবে এই রেশারেশি? কোন পক্ষ আসলে কি চায়? পাকিস্তানি তালেবান চায় তাদের দলের যে সকল সদস্যকে ধরে কারাগারে নেওয়া হয়েছে তাদের দ্রুতই মুক্ত করে দেওয়া হোক। অপরদিকে পাকিস্তান সরকার চায় এই কারামুক্তির বদলে পাকিস্তানি তালেবান অর্থাৎ তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি পুরো সংগঠনটি বিলুপ্ত হয়ে যায়। আবার টিটিপির চাওয়া হলো তাদেরকে পাকিস্তানের উত্তর পশ্চিম অংশ দিয়ে দিতে হবে। এই অঞ্চলকে তারা নিজেদের মতো গঠন করতে চায় এবং স্বাধীনতা চায়। শর্তগুলো এমন যে 2 পক্ষের জন্য শর্তগুলো মেনে নেওয়া দুষ্কর, ফলে কোনোভাবেই শান্তি চুক্তি বাস্তবায়িত হচ্ছে না।
2021 সাল থেকে টিটিপির হামলা যখন পাকিস্তানের জোরদার হয়, পাকিস্তান তখন বাধ্য হয়ে একটা কথা বলে যে তারা দরকার হয় আফগানিস্তানে সামরিক ঘাঁটি তৈরি করে এই টিটিপিকে নির্মূল করবে। বাট এটা কি আসলে সহজ? মানে আমেরিকা যেভাবে অন্য দেশে ঘাঁটি তৈরি করে বিভিন্ন কার্যকলাপ চালাতে পারে, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কি এতটাই ভালো? এটা কিন্তু আসলে সহজ না। আর তাছাড়া পর্যাপ্ত সেনাবাহিনী দরকার, পর্যাপ্ত অস্ত্র দরকার, যেটা আফগানিস্তানের কাছে এই মুহূর্তে নাই, মানে বিশেষ করে আমেরিকার মতো। এমত অবস্থায় একা যেহেতু পাকিস্তানের পক্ষে এই সমস্যাটা ট্যাকেল করা সম্ভব হচ্ছে না, তখন অন্য দেশ কেন এগিয়ে আসছে না? প্রথমেই আসি সুপার পাওয়ার চীনের সাহায্য প্রসঙ্গে। পাকিস্তানের আক্রমণ করার হুমকি দেবার ঠিক পরের সপ্তাহে চীন আফগানিস্তানের সাথে $540 মিলিয়ন তেল গ্যাস চুক্তি করে, যা নির্মাণ হবে আফগানিস্তানের আমুদারিয়ায়। আবার চীন পাকিস্তানও বিশাল প্রজেক্ট বিনিয়োগ করে রেখেছে। পাকিস্তান গোয়েদার পোর্টে প্রায় $50 বিলিয়ন বেশি মূল্যের চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপেক গড়ে তুলেছে চীন, যা ভবিষ্যতে চায়না বেল্ট ও রোডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বাণিজ্যিক পার্টনার চীন থেকে কোনো সাহায্য আশা করা তাই বেকার চিন্তা, কারণ চীনের কাছে তার নিজের স্বার্থ আফগানিস্তান ও পাকিস্তান দুটি দেশই খুব গুরুত্বপূর্ণ। চীন না হয় এখানে কোনো ধরনের সাহায্য করতে পারতেছে না, কিন্তু পাকিস্তানকে আরেকটা দেশ সাহায্য করে, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা আসলে কি করবে? আমেরিকাও আসলে এখানে তেমন কোনো সাহায্য করতে পারতেছে না, কারণ আমেরিকা 20 বছর ধরে আফগানিস্তানের যে সামরিক অভিযান চালিয়েছে, আপনি যদি ফলাফলের খাতা খুলেন একদম ডিম, মানে শূন্য। এখানে তাদের কোনো ফলাফলই নাই। ওদের অনেক সৈন্য মারা গেছে, কোটি কোটি টাকা, কিসের কোটি কোটি টাকা, বিলিয়ন ডলার এখানে খরচ হয়েছে, ফলাফল আসলে শূন্য। এখন আসলে আফগানিস্তানের সাথে তারা কোনো একটা ডিলের মাধ্যমে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা ঠিক করে দিবে, এই আশাটাও বর্তমানে করা যাচ্ছে না। আর বিশেষ করে এই সময়, মানে যখন ট্রাম্প ক্ষমতায়, যেখানে ট্রাম্পের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট, সেখানে আসলে আর কোনো আশা করা যায় বলে মনে হচ্ছে না। এখন প্রশ্ন হলো, এই যে ছোট ছোট সংঘাত, এই ছোট ছোট সংঘাত কি আস্তে আস্তে একটা সময় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা বড় সংঘাতের রূপ নেবে? এখানে আসলে বলা যাচ্ছে না কি হবে। তবে 20 বছরের আমেরিকা শাসনের পরে আফগানিস্তানের যে বর্তমান অবস্থা, তারা কোনোভাবেই একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুত না। অন্যদিকে পাকিস্তান কিছুদিন আগে দেউলিয়া হয়ে যায় বলে অবস্থা, এরকম একটা অর্থনৈতিক অবস্থা তাদের ছিল। এমত অবস্থায় পাকিস্তানও যুদ্ধের জন্য কোনোভাবেই প্রস্তুত না। সো সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে এরা কোনোভাবেই, দুইটি দেশ কোনোভাবেই যুদ্ধে জড়াবে না, যত ধরনের হামলা হোক না কেন। এমত অবস্থায় দুই দেশ ভবিষ্যতে কি করবে সেটা আসলে দেখার বিষয়। আপনার কি মনে হয়, দুই দেশ কি ভবিষ্যতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যেতে পারে? কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।